হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকের হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। দশম শ্রেণীর নদীর ক্ষয়কার্যের উপরে প্রথম পর্ব, অর্থাৎ প্রথম পর্ব মানে নদীর ক্ষয়কার্য। পরের পর্বে সঞ্চয় কার্যের উপরে ভিডিও দেখতে পাবে। খুব সংক্ষিপ্ত আকারে টু দ্য পয়েন্ট এই ভিডিওটি তৈরি করেছি যাতে তোমাদের খুব ভালো লাগে। শুধু দশম শ্রেণী নয়, সপ্তম শ্রেণীরও এই ভিডিওটি কাজে লাগতে পারে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ভিডিওটি দেখে তোমরা নদীর কার্য সম্বন্ধে ধারণা লাভ করতে পারো। কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন জলধারা দীর্ঘ পথ অতিক্রম করে কোনো হ্রদ, জলাশয় বা সাগর, মহাসাগরে পতিত হলে তখন তাকে আমরা নদী বলি। নদীর স্বাভাবিক সংজ্ঞা এটি। তোমরা মারি সাওয়া, জাপানি নদীবিজ্ঞানী, তার সংজ্ঞাটা দেখে রাখতে পারো। নদীর বিভিন্ন অংশগুলো দেখে নেওয়া যায়। উৎস, নদী যে স্থান থেকে উৎপন্ন হয় তাকে নদীর উৎস বা সোর্স বলে। সাধারণত কোনো উচ্চভূমি থেকেই হয়, এটি স্বাভাবিক। মোহনা, নদী যেখানে পতিত হয়, অর্থাৎ কোনো জলাশয়, কোনো হ্রদ বা সাগর, সেই অংশটিকে নদীর মোহনা বা কনফ্লুয়েন্স বলা হয়। ইংরেজি টার্মগুলো তোমরা একটু চাইলে দেখে নিতে পারো এবং খাতায় এগুলো নোট করে রাখো। উপনদী, কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন জলধারা যদি কোনো নদীতে গিয়ে মিলিত হয় তখন তাকে মূল নদীর উপনদী বা ট্রিবিউটারি বলা হয়। শাখা, শাখা নদী, নদী থেকে বেরিয়ে সাগর বা হ্রদে যদি পতিত হয় তখন সেটাকে আমরা শাখা নদী বা ডিস্ট্রিবিউটরি বলা হয়। যেমন হুগলি বা ভাগীরথী হচ্ছে গঙ্গার শাখা নদী। নদী অববাহিকা, কোনো নদী তার উপনদী, শাখা নদী যে অঞ্চলের জল সমুদ্র নিয়ে পতিত হয় সেই সমগ্র অঞ্চলটিকে নদীর অববাহিকা বা রিভার বেসিন বলে। এই নদী অববাহিকা জলবিভাজিকা দ্বারা বিচ্ছিন্ন হয়, অর্থাৎ একটা চারদিকে একটা উচ্চভূমি থাকে, সেটাই হচ্ছে জলবিভাজিকা। ধারণ অববাহিকা, ক্যাচমেন্ট বেসিন এটাকে বলা হয়। কোনো নদীর শক্তি নির্ভর করে তার উৎস অঞ্চলের ওপরে, আর নদীর এই উৎস অঞ্চলটিকেই নদীর ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট বেসিন বলা হয়। ষষ্ঠ ঘাতের সূত্র, সিক্সথ পাওয়ার ল, এটা একটু জানার দরকার। নদী যা বহন করে তাকে নদীর বোঝা বলে বা লোড। নদীতে জলপ্রবাহের বেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে বোঝা বহনের ক্ষমতা 64 গুণ বা 2⁶ হারে বৃদ্ধি পায়। একে ষষ্ঠ ঘাতের সূত্র বা সিক্সথ পাওয়ার ল বলা হয়। 1842 খ্রিস্টাব্দে ডব্লিউ হপকিন্স এই সূত্রটি অবতারণা করেন। নদী 3 প্রকারে কাজ করে: ক্ষয়, বহন এবং সঞ্চয়। সাধারণত উচ্চ গতিতে ক্ষয়কার্য করে, মধ্যগতিতে বহন এবং নিম্ন গতিতে সঞ্চয়। তবে প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু কিছু কিছু কাজ দেখা যায়। নদীর বিভিন্ন গতিও নদীর 3 প্রকার কাজ। দেখো, একটা নদীকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, অর্থাৎ লম্বালম্বি কেটে ফেলি, তাহলে উৎস অঞ্চলটি নদীর উপরে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি দেখানো হয়েছে। উচ্চগতিতে মূলত ক্ষয় হবে, ঢাল বেশি থাকবে। মধ্যগতিতে বহন হবে, ঢাল একটু কম হবে। আর নিম্নগতিতে এসে সমুদ্রে পড়ার কাছাকাছি এখানে সঞ্চয় বেশি হবে এবং ঢালটাও মোটামুটিভাবে কম হবে। প্রস্থচ্ছেদ বা এটাকে লম্বচ্ছেদ আমরা বলবো। একটা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যদি কেটে ফেলা হয় তাহলে উৎস অঞ্চল মানে উঁচু, তাই বাঁদিকে দেখো উঁচু অংশটিকে দেখাচ্ছে এবং সমুদ্র পতিত হয়েছে নিচু অংশ। এবার এই 3টে গতির বৈশিষ্ট্যগুলোকে একটু দেখে নেওয়া যায়। দেখো, নদী প্রবাহিত হয়েছে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উৎস থেকে মোহনা পর্যন্ত এই অংশটিকে আমরা এইভাবে ভাগ করতে পারি। দেখো, উচ্চগতিতে খাড়াই ঢাল ভি আকৃতির উপত্যকা হবে, সংকীর্ণ গভীর নদীখাত। ভূমিরূপ ভি ও আই আকৃতির উপত্যকা, আবদ্ধ শৈলশিরা, জলপ্রপাত, ক্যানিয়ন এবং গিরিখাত, এই ভূমিরূপগুলো আমরা দেখতে পাই। মধ্যগতির বৈশিষ্ট্য হচ্ছে অল্প ঢালু উপত্যকা, প্লাবনভূমি, প্রশস্ত গভীর নদীখাত, এই বৈশিষ্ট্যগুলি আমরা পাই। আর ভূমিরূপগুলি আমরা পাই নদী বাঁক, নদীর খাড়া পাড়, ধাপযুক্ত নদী পাড়, এই ভূমিরূপগুলো আমরা এখানে দেখতে পাবো। আর নিম্নগতিতে অতি অল্প ঢালু উপত্যকা, প্লাবনভূমি, প্রশস্ত নদীখাত আমরা এখানে দেখতে পাবো।
ভূমিরূপ কী কী সাধারণত দেখা যায়? নদী বাঁধ, অশ্বক্ষাকৃতির হ্রদ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, এই ভূমিরূপগুলো আমরা দেখতে পাই। তাহলে এই অনুযায়ী তোমরা প্রত্যেকটি অংশকে আলাদা করে পড়ে নিতে পারো। উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপগুলো সেগুলো একটু দুই একটা দেখে নেওয়া যাক। প্রত্যেকটি অংশ তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, তাহলে সুবিধা হবে। নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া তার আগে আমরা একটু জেনে নিই। নদী সাধারণত তিন ভাগে বা তিনটি পদ্ধতিতে ক্ষয় করে থাকে। একটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, অর্থাৎ জলের আঘাতে। দ্বিতীয় হচ্ছে অবঘর্ষ ক্ষয়, শিলাখণ্ড এবং ভূমিরূপের ঘর্ষণের, ভূমিভাগের। আর ঘর্ষণ ক্ষয়, পরস্পর শিলাখণ্ডের মধ্যে ঘর্ষণ। আর চতুর্থত হচ্ছে দ্রবণ ক্ষয়। এই চার প্রক্রিয়াতে ক্ষয় করে থাকে নদী। তাহলে নদীর ক্ষয়ের যে প্রক্রিয়া সাধারণত আমরা এই চার ভাগে ভাগ করতে পারি। এবার ভূমিরূপগুলো একটু দেখে নিই। উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপ: ভি আকৃতির উপত্যকা ও আই আকৃতির উপত্যকা। পৃথিবীর যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি সেই সব অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের সাথে পার্শ্বক্ষয় হয়, ফলে নদী উপত্যকা ইংরাজি ভি আকৃতির হয়। একে নদীখাত বলে। তাহলে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই উপত্যকা আমরা দেখতে পাব। আর পৃথিবীর যেসব অঞ্চলে বৃষ্টিপাত খুব কম সেই সব অঞ্চলে নদীর পার্শ্বক্ষয় হয় না বললেই চলে, মূলত নিম্নক্ষয়টাই বেশি হয়, ফলে নদীর উপত্যকা ইংরাজি আই অক্ষরের মতো দেখতে হয়। উপরের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা আই আকৃতির উপত্যকা বলি। পেরুর কলকা নদীর গিরিখাত এবং নেপাল ভারত সীমান্তে কালী নদীর গিরিখাত বিখ্যাত। আর কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত। আবদ্ধ শৈলশিরা, একটা দুদিক থেকে পাহাড়গুলো এমনভাবে নেমে থাকে মনে হয় একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে লেগে রয়েছে। উচ্চ পার্বত্য অঞ্চলে নদী পর্বতের পাশ দিয়ে যেভাবে এঁকে বেঁকে প্রবাহিত হয়, এই পর্বতগুলোকে দেখলে মনে হয় একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে রয়েছে। এটাকেই আবদ্ধ শৈলশিরা আমরা বলি। জলপ্রপাত, নদীর গতিপথে হঠাৎ উপর থেকে নিচে তীব্র বেগে জল পড়লে তাকে আমরা জলপ্রপাত বলি। নদীর গতিপথে কঠিন ও কোমল শিলার অবস্থান, নদীর গতিপথে চ্যুতির ফলে সৃষ্ট নিকবিন্দুর অবস্থান, হিমবাহ সৃষ্ট এবং নদীর পুনর্যৌবন লাভের ফলে এই চার প্রকারে জলপ্রপাত সৃষ্টি হতে পারে। বিভিন্ন প্রকার জলপ্রপাত আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন অবস্থানে। এই জলপ্রপাতগুলি যেমন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত আমরা জানি ভেনেজুয়েলার রায়করণী নদীর অ্যাঞ্জেল জলপ্রপাত, এটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। সবচেয়ে সুন্দর দেখতে পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাতটি হল সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত। আবার পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, অর্থাৎ এই জলপ্রপাত দিয়ে সবচেয়ে বেশি জল অতিবাহিত হয়, সেটি হচ্ছে কঙ্গো নদীর লিভিংস্টোন জলপ্রপাত বা বোয়োমা জলপ্রপাত। পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত, সবচেয়ে প্রশস্ত বা চওড়া, সেটি মেকং নদীর খোন জলপ্রপাত। আর ভারতের নায়াগ্রা হলো ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাত, মধ্যপ্রদেশের জগদলপুরের কাছে, ছত্তিশগড়ের জগদলপুরের কাছে এই চিত্রকূট জলপ্রপাতটি অবস্থিত। এগুলোকে তোমরা শর্ট কোশ্চেনের জন্য খাতায় অবশ্যই নোট করে রাখবে, তাহলে পরবর্তীকালে পরীক্ষাতে এইগুলো প্রশ্ন এলে সহজেই লিখতে পারবে। প্রত্যেকটি অংশ চাইলে খাতায় নোট করে রাখতে পারো, আর মুখস্থ না করে বোঝার চেষ্টা করবে এবং মানচিত্রে অবশ্যই দেখবে এই জায়গাগুলি মানচিত্রে কোথায় কোথায় অবস্থিত। সেক্ষেত্রে তোমার ম্যাপ পয়েন্টিংয়ে যদি এই অংশগুলিকে চিহ্নিত করতে দেওয়া থাকে তাহলে সেটিও কিন্তু সহজেই তোমরা চিহ্নিত করতে পারবে। মানচিত্র নিয়ে আমার ভিডিও আছে, সহজে দেখে নিতে পারো। এবার আসি মন্থকূপ বা পটহোল। জলপ্রবাহের আঘাতে নদীর তলদেশে এই ধরনের গর্তের সৃষ্টি হলে তাকে আমরা পটহোল বা মন্থকূপ বলি। এটি অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। তাহলে অবঘর্ষ প্রক্রিয়া কিন্তু দুটো শিলার সঙ্গে সংঘর্ষ নয়, এগুলো মাথায় রাখবে। মূল্যায়নে কতগুলি প্রশ্ন এখানে দিয়েছি এই অংশে। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? ক্যানিয়ন পার্শ্বক্ষয় না নিম্নক্ষয় বেশি হয়? পৃথিবীর কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? ধারণ অববাহিকা কাকে বলে? ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো? সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মন্থকূপ কীভাবে সৃষ্টি হয়? কি মেঘ কাকে বলে? জলপ্রপাতের পশ্চাৎপসরণ বলতে কী বোঝো? দুটি রচনাধর্মী প্রশ্ন। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ আর জলপ্রপাত কীভাবে গড়ে ওঠে।
এগুলিকে তোমরা খাতায় লেখার চেষ্টা করবে। যদি উত্তর তৈরি করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব সেই উত্তরগুলিকে লিখে দেওয়া। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।